ভোটের বাকি 4 দিন, সারা দেশে তুঙ্গে প্রচারণা, প্রার্থীরা ছুটছেন বিরামহীন নির্বাচনী উত্তাপের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে পাল্টাপাল্টি অভিযোগ। ভোট কারচুপির শঙ্কা নেই, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। নির্বাচনী দায়িত্ব পালনে মাঠে আইনশৃঙ্খলা বাহিনীর সাথে থাকছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। নির্বাচনকে কেন্দ্র করে সিরাজগঞ্জে বাড়ছে নিরাপত্তার শঙ্কা। লুট হওয়া বেশিরভাগ অস্ত্র উদ্ধার না হওয়ায় আতঙ্কে ভোটাররা। এবং লক্ষ্মীপুরে ভোট উৎসবের মধ্যেও নির্বাচনী সহিংসতা নিয়ে শঙ্কা। জেলার ঝুঁকিপূর্ণ কেন্দ্র চিহ্নিত করে বিশেষ ব্যবস্থা পুলিশের। দেখছিলেন মার্কেন্টাইল ব্যাংক, ডিবিসি সারা বাংলা সংবাদ শিরোনাম। এবার জানাবো খবরের বিস্তারিত। আপনাদের সাথে আছি আমি কাঞ্জুম কৌরি। নির্বাচনী মাঠ এখন যেন উৎসব আর উত্তেজনার মেলবন্ধন। প্রচারণার শেষ পর্যায়ে সকাল থেকে রাত মাইকিং, মিছিল, পথসভার উঠান বৈঠকে প্রার্থীদের দৌড়ঝাঁপ ক্রমেই বাড়ছে। কে কাকে ছাড়িয়ে যাবে সেই প্রতিযোগিতায় সবাই নেমেছেন সর্বশক্তি নিয়ে। প্রচারণার উত্তাপের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে অভিযোগ আর পাল্টা অভিযোগও। ভোটারদের মন জয়, প্রার্থীদের প্রতিশ্রুতির ঝুলি যেন ফেটে পড়ছে। কোথাও উন্নয়নের স্বপ্ন, কোথাও কর্মসংস্থানের ডাক, আবার কোথাও পরিবর্তনের ডাক। সব মিলে প্রচারণার শেষ পর্যায়ে উত্তপ্ত ভোটের মাঠ। জয়পুরহাট 1 আসন ব্যানার ফেস্টুনে ছেয়ে গেছে। বিএনপি নিজের ঘাঁটি ধরে রাখতে মরিয়া, আর জামায়াত ইসলামী চাইছে নিজেদের অস্তিত্বের জানান দিতে। আমরা জয়পুরহাটকে একটা আধুনিক জয়পুরহাট বানানোর জন্য যে সমস্ত দুর্বলতা আছে সেগুলি আমরা সংস্কার করব ইনশাআল্লাহ। জয়পুরহাটের সবচেয়ে বড় সমস্যা স্বাস্থ্যসেবার সমস্যা। এই স্বাস্থ্যসেবার সমস্যা আমি জনগণের দ্বার করে নিয়ে আসবো। ফেনীর 3টি আসনও নির্বাচনী প্রচারণায় সরগরম। মাঠে প্রার্থীদের দৌড়ঝাঁপ ক্রমেই বাড়ছে। আরেকটু হলো আমাদের এলাকা ভিত্তিক যে সমস্যাগুলা, তো নদী ভাঙ্গন বা ধরেন এই ধরনের যেগুলি এলাকা ভিত্তিক, সেগুলি তো আমরা করতেই হবে। আমি প্রতিশ্রুতি দিই বা না দিই, নির্বাচন কমিশনার যদি সঠিকভাবে ভোটার শনাক্তকরণের ব্যবস্থা গ্রহণ করেন, তাহলে আমাদের ভিতরে যে আশঙ্কা হয়তো সেটা থাকবে না। খুলনা 2 আসন দখলে দিনরাত প্রচারণা চালাচ্ছেন প্রার্থীরা। আমরা যদি সরকার গঠন করি, ইনশাল্লাহ আমরা তরুণদের এই স্বপ্ন, মানুষ স্বপ্ন বাস্তবায়নের জন্য আমরা কাজ করব। সকলের মৌলিক চাহিদা হচ্ছে চাঁদামুক্ত, সন্ত্রাসমুক্ত, দুর্নীতিমুক্ত খুলনা গড়ে তোলা। সেটা ব্যাপারে প্রতিশ্রুতি 100%। সিরাজগঞ্জ 5 আসনের চলাঞ্চলে উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে প্রচারণা চালান বিএনপি প্রার্থী। আমরা 11 তারিখ থেকে ভোট কেন্দ্র পাহারা দেব গণতন্ত্রকে প্রতিষ্ঠার জন্য। এদিকে ঠাকুরগাঁওয়ের জগন্নাথপুর ইউনিয়নের নির্বাচনী প্রচারণায় বিএনপি মহাসচিব দেশবাসীর প্রতি হ্যাঁ ভোটে সিল দেওয়ার আহ্বান জানান। বলেন, তরুণদের চিন্তাকে অগ্রাধিকার দিয়ে কাজ করবে বিএনপি। আমাদের এই দেশটা, রাষ্ট্রটা, এইটা যে চালায় ওইটা আপনার নষ্ট হয়েছে। আমরা তো সংস্কার চাই, পরিবর্তন চাই না? চাই তো। এই 3টা দিনের উপরে সিদ্ধান্ত হবে যে এই বাংলাদেশটা কি আগের মতো চলবে নাকি নতুন করে সুন্দরভাবে চলবে। প্রশাসনের পক্ষপাতদুষ্ট আচরণ ও লেভেল প্লেইং ফিল্ড না থাকার অভিযোগ এনে প্রতিবাদী অনশন করেন সিলেট 1 আসনের সিপিবি প্রার্থী আনোয়ার হোসেন সুমন। ইকনকান্তি ভৌমিক, ডিবিসি নিউজ ডেস্ক। এবারের নির্বাচনে ভোট কারচুপির কোনো শঙ্কা নেই। উত্তরের সীমান্তবর্তী দুর্গম চরের কেন্দ্রগুলোতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। শান্তিপূর্ণ, গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করতে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত। দুপুরে রংপুরে উত্তরের 8 জেলার নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে জাতীয় নির্বাচন ও গণভোট সুষ্ঠুভাবে সম্পাদন করতে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় শেষে গণমাধ্যমে এসব কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। আগামী 12 ফেব্রুয়ারি উৎসবমুখর নির্বাচন উপহার দিতে সবার সহযোগিতা কামনা করেন তিনি। একই সাথে এই অঞ্চলে নিয়োজিত নির্বাচন সংশ্লিষ্ট সকল কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও শান্তিপূর্ণ ভোট উপহার দিতে প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন, জানান উপদেষ্টা। সব জায়গায় যেই জায়গায় যেই রকম ব্যবস্থা নেওয়ার ওই ধরনের প্রস্তুতি আমাদের নেওয়া হয়েছে এবং এখানে মধ্যমনের সবাই ওইটি আলোচনা হয়েছে এবং নির্বাচন খুব শান্তিপূর্ণভাবে সুষ্ঠু পরিবেশে এবং একটা উৎসব মুখর পরিবেশে নির্বাচন হবে এবং একটা ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল নির্বাচন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে মাঠে নেমেছেন 1051 জন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট। 14 ফেব্রুয়ারি পর্যন্ত তারা ভোটের মাঠে থাকবেন। সাতক্ষীরা সহ 3 জেলার 21টি উপজেলায় 35 প্লাটুন ফোর্স মোতায়েন করেছে 33 বিজিবি, যার সংখ্যা 7 শতাধিক।
সাতক্ষীরা 33 বিজিবির পক্ষ থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজিবির নিজস্ব অস্ত্র ছাড়াও সম্ভাব্য হুমকি প্রতিরোধে ড্রোন, ডগ স্কোয়াড, বডি ওন ক্যামেরা, বুলেট প্রুফ জ্যাকেট, আধুনিক রায়ট কন্ট্রোল গিয়ার সেট এবং নন লিথাল অস্ত্রসহ দায়িত্ব পালন অব্যাহত রেখেছে। আইনশৃঙ্খলার পরিস্থিতি স্বাভাবিক রাখা, জনমনে আস্থা বৃদ্ধির জন্য বিজিবি সদস্যরা নিরবচ্ছিন্ন টহল অব্যাহত রেখেছে। এছাড়া নির্বাচনকে কেন্দ্র করে অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে টহল তৎপরতা ও গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে। গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ভোটারদের সচেতন ও উদ্বুদ্ধ করতে ভোলায় শুরু হয়েছে ভ্রাম্যমাণ ট্রাকে সঙ্গীত পরিবেশন। গানের ছন্দে ভোটের আচরণবিধি, ভোটাধিকার ও শান্তিপূর্ণ নির্বাচনের বার্তা পৌঁছে দিতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। সকালে জেলা তথ্য অফিসার আয়োজনে জেলা প্রশাসক কার্যালয়ের চত্বরে এর উদ্বোধন করেন জেলা প্রশাসক। তিনি বলেন, ভোট কেন্দ্রে গিয়ে নির্ভয়ে ভোটাধিকার প্রয়োগের পরিবেশ তৈরিতে প্রশাসন সর্বোচ্চ সতর্ক রয়েছে। ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে জেলার বিভিন্ন উপজেলা ও গুরুত্বপূর্ণ জনসমাগম স্থল ঘুরে গানে গানে ভোটের নিয়মকানুন, ভোট কেন্দ্রে করণীয় ও বর্জনীয় বিষয় তুলে ধরা হবে। সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সিরাজগঞ্জে বাড়ছে নিরাপত্তা শঙ্কা। জুলাই আন্দোলনে এনায়েতপুর ও হাটিকুমরুল থানা থেকে লুট হওয়া বেশিরভাগ অস্ত্র এখনও উদ্ধার না হওয়ায় আতঙ্ক বিরাজ করছে ভোটারদের মধ্যে। ত্রয়োদশ সংসদ নির্বাচন ঘিরে যমুনাপাড়ের জেলা সিরাজগঞ্জে বাড়ছে উদ্বেগ। নদীবেষ্টিত জেলাটির 923টি কেন্দ্রের মধ্যে ঝুঁকিপূর্ণ 281 ও বেশি ঝুঁকিপূর্ণ 178টি কেন্দ্র। জুলাই আন্দোলনের সময় এনায়েতপুর ও হাটিকুমরুল হাইওয়ে থানা থেকে 10টি চাইনিজ রাইফেল, 12টি পিস্তল, 6টি শটগান ও 5 শতাধিক রাউন্ড গুলি লুট করা হয়। 28টি অস্ত্রের মধ্যে 14টি এখনও উদ্ধার করা সম্ভব হয়নি। লুট হওয়া অধিকাংশ অস্ত্র উদ্ধার না হওয়ায় আতঙ্কে ভোটাররা। দ্রুত অস্ত্র উদ্ধার করে ভোট কেন্দ্রে নিরাপদ পরিবেশ তৈরি করার দাবি তাদের। 5 তারিখে যে অস্ত্রগুলো বাইরে আছে সেই অস্ত্রগুলো যদি ব্যবহার হয়, আর এগুলো অবশ্যই ভালোভাবে ব্যবহার হবে না, বাজেভাবে ব্যবহার হবে, তখন ভোটের পরিস্থিতি নষ্ট হয়ে যাবে। আর আমরা চাই অস্ত্রগুলো দ্রুত উদ্ধার করা হোক, যেন আমরা সুস্থ পরিবেশে এবং ভয় ছাড়া আমরা যারা নতুন ভোটার তারা ভোট দিতে পারি। সচেতন মহলও বলছে, অবৈধ ও লুট হওয়া অস্ত্র উদ্ধার না হওয়া মানেই নির্বাচনী সহিংসতার ঝুঁকি বহুগুণ বেড়ে যাওয়া। অবৈধ তো অস্ত্র আছেই, মানুষের মধ্যে এক ধরনের সংশয় আছে। মানুষ, ভোটাররা মনে করছে যে আমাদের নিরাপত্তা কতটুকু রাষ্ট্র দিতে পারবে, সরকার দিতে পারবে, এটা নিয়ে এক ধরনের সংশয় তৈরি হয়েছে যে নির্বাচন আসলে ভোট দিতে যাবো কিনা। 5ই আগস্টের পরে তো আমাদের অনেক অস্ত্র, পুলিশের অস্ত্র অনেক খোয়া গেছে, তার সবটা রিকভারি হয়নি। তো এগুলো তো যদি অস্ত্রগুলো বাইরে থেকে যায় তাহলে তো ক্যান্ডিডেটদের জন্য, কারণ সবার জন্য এটা একটু অ্যালার্মিং অবস্থায় হয়ে থাকবে। নির্বাচন সুষ্ঠু ও অবাধ করার পাশাপাশি নিরাপত্তা নিশ্চিতে কঠোর নজরদারির কথা বলছে প্রশাসন। ইতিমধ্যে আমাদের কয়েকটি টিম গঠিত হয়েছে, তারা লুণ্ঠিত অস্ত্র এবং অবৈধ অস্ত্র ধরে কাজ শুরু করেছে। আমরা আশা করি নির্বাচনের আগে বিগত বছরের নির্বাচনগুলোর মতোই আরও শক্ত করে, আরও কঠিনভাবে অস্ত্র উদ্ধারে আমরা আমাদের পদক্ষেপ গ্রহণ করব। ইতিমধ্যে করেছি, আপনারা আশা করি আমরা সফল হবেন ইনশাআল্লাহ। নির্বাচনকে নিরপেক্ষ করার জন্যে, অংশগ্রহণমূলক করার জন্যে, সুষ্ঠু করার জন্যে আসলে আমাদের যা যা করা দরকার আমরা সময়ের সাথে যে পদক্ষেপগুলো গ্রহণ করা দরকার সেগুলো আমরা করব এবং আমরা আশা করি যে আমাদের নির্বাচন সুষ্ঠু হবে। লুট হওয়া অস্ত্র দ্রুত উদ্ধার করে জন আতঙ্ক দূর করে আসন্ন নির্বাচনকে নির্বিঘ্ন করার আহ্বান জেলাবাসীর। খালিদ হৃদয়, ডিভিসি নিউজ, সিরাজগঞ্জ। ভোট উৎসবে অংশ নিতে মুখিয়ে লক্ষ্মীপুরের 4টি আসনের ভোটাররা। তবে অতীত নির্বাচনগুলোতে সহিংসতার কারণে তাদের মাঝে আছে উদ্বেগও। জেলায় 496 কেন্দ্রের মধ্যে 220টিকেই ঝুঁকিপূর্ণ চিহ্নিত করে আলাদা নিরাপত্তা নেওয়া হয়েছে জানিয়েছে প্রশাসন। দেশের দক্ষিণ পূর্বাঞ্চলের উপকূলীয় জেলা লক্ষ্মীপুর। মেঘনা নদী বেষ্টিত এই জেলায় অতীত নির্বাচনগুলোতে সহিংসতার হার তুলনামূলক বেশি, ভোটারদের উপস্থিতি ছিল তুলনামূলক কম। এবারও সেই সংখ্যা তাড়া করে ফিরছে ভোটারদের। এই ডাকাডাকি মারামারি হইতো, ঠিক মতো ভোট হইতো না, ঠিক মতো ওই ইলেকশন করা যাইতো না। চরাঞ্চলে কিন্তু ডাকাতদের ক্ষমতা খুব বেশি, ওই ডাকাতদের উপরে কিছু কিছু দল এখন নির্ভর করতেছে ভোট ডাকাতি করার জন্য। অতীতের সেই তিক্ততার এবার অবসান হবে বলে মনে করেন জেলাবাসী। নির্বিঘ্নে ভোট দিতে চান বাঁধভাঙা উচ্ছ্বাস নিয়ে। বিগত 15 বছরের ভিতরে এখন মোটামুটি সামনে আমরা ভোটটা ভালোভাবে দেওয়ার মতো আশা করি। আমরা চাই যে এই ভোটটা মানে সুন্দরভাবে, শৃঙ্খলাভাবে দিতে পারি।
জেলা নির্বাচন কমিশন বলছে, লক্ষ্মীপুরে মোট 496টি কেন্দ্রের মধ্যে 220টিকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এর মধ্যে সদরের 9টি ইউনিয়ন আর রায়পুর উপজেলা নিয়ে গঠিত লক্ষ্মীপুর 2 আসনের 151টি কেন্দ্রের মধ্যে 112টি ঝুঁকিপূর্ণ, আর সব মিলিয়ে অতি ঝুঁকিপূর্ণ কেন্দ্র 120টি। সুষ্ঠু ভোট নিশ্চিতে ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে বিশেষ নজরদারি থাকবে বলে জানিয়েছে পুলিশ। যারা ডিউটি করে তাদের বুকের মধ্যে ক্যামেরা রয়েছে। সারাটা দিন ব্যাপী 24 ঘন্টায় আমাদের টহল পার্টি রয়েছে এবং রাতের বেলা আমরা মোবাইল টিম আমরা বাড়িয়েছি। আর নির্বাচনকে কেন্দ্র করে আমরা প্রতিটা থানা এলাকায় আমরা ফোর্সের সংখ্যা বাড়িয়েছি, অতিরিক্ত ফোর্স মোতায়েন করেছি। যে কোনো পরিস্থিতি মোকাবিলায় সর্বোচ্চ প্রস্তুত জেলা প্রশাসনও। ডিবিসি নিউজ ডেস্ক। দেশের বিভিন্ন স্থানে দাঁড়িপাল্লার পক্ষে ভোট চাইতে গিয়ে জামায়াতের নারী সদস্যরা হেনস্থার শিকার হচ্ছেন। এমন অভিযোগ এনে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে নোয়াখালীতে মহিলা জামায়াতের কর্মীরা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন। সকালে নোয়াখালী জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ হয়। বিক্ষোভ সমাবেশে নারী নেতারা বলেন, নিজেদের প্রার্থীর পক্ষে জামায়াতের নারী কর্মীরা বাড়ি বাড়ি ভোট চাইতে গেলে একটি ফ্যাসিবাদী গোষ্ঠী তাদের হেনস্থা করছে, শারীরিকভাবে লাঞ্ছিত ও অশোভন আচরণ করছে, মিথ্যা অপবাদ ছড়াচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। সমাবেশ শেষে একটি মিছিল জেলা শহর মাইজদির প্রধান প্রধান সড়ক ঘুরে এবং পরে জেলা প্রশাসক বরাবর একটি স্মারকলিপি দেয়া হয়। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট 2026 সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছে রাজশাহী আঞ্চলিক কার্যালয়। সকালে নওগাঁ উপজেলা অডিটোরিয়ামে এই সভা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী আঞ্চলিক কার্যালয়ের কর্মকর্তা আনিসুর রহমান। সভায় নির্বাচন ও গণভোট সংক্রান্ত বিভিন্ন দিক তুলে ধরা হয় এবং সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন অতিথিরা। ডিবিসি সারা বাংলায় এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল ডিবিসির সঙ্গেই থাকুন। রাজধানীর মিরপুরের পল্লবীতে নির্বাচনী জনসভায় বক্তব্য রাখছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সরাসরি চলে যাচ্ছে তার বক্তব্যে। করতে হবে যে কাদেরকে দিয়ে আমরা দেশ পরিচালনার দায়িত্ব করব। একই সাথে প্রিয় ভাই বোনেরা, আপনাদের সামনে একটি রাজনৈতিক দল হিসাবে আমরা আমাদের কর্ম পরিকল্পনা উপস্থাপন করেছি। আজকে এই জনসভায় দাঁড়িয়ে আপনাদের সামনে হয়তো আমি আমাদের যে রাজনৈতিক প্রতিপক্ষ তাদের সম্পর্কে হয়তো আমি অনেক কথা বলতে পারতাম, তাদের সম্পর্কে হয়তো আমি অনেক গীবত গাইতে পারতাম, কিন্তু আমি যদি প্রতিপক্ষ সম্পর্কে বা কারো সম্পর্কে যাই বলি না কেন, তাতে কি জনগণের কোনো লাভ হবে? প্রিয় ভাই বোনেরা, জনগণের কোনো লাভ হবে না। আজকে সময় এসেছে, আমরা আন্দোলন করেছি, সংগ্রাম করেছি, আমাদের বহু সহকর্মী সহ অরাজনৈতিক বহু ব্যক্তি বিভিন্নভাবে গত 1 যুগেরও বেশি সময় ধরে নির্যাতিত হয়েছেন, অত্যাচারিত হয়েছেন, নিজেদের জীবন উৎসর্গ করেছেন। আমরা আমাদের সেই মহেন্দ্রক্ষণে উপস্থিত হয়েছি যেখানে আমরা নিজেদের রায় দিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠিত করতে পারবো। পরবর্তী ধাপ হচ্ছে এই দেশকে পুনর্গঠন করা, এই দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করা। এটি হবে আমাদের একমাত্র সামনের লক্ষ্য, এটি হবে আমাদের একমাত্র উদ্দেশ্য। প্রিয় ভাই বোনেরা, সেই জন্য আসুন আজকে ধানের শীষের পক্ষ থেকে, বিএনপির পক্ষ থেকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে আমরা আপনাদের সামনে আমাদের পরিকল্পনাগুলো উপস্থাপন করেছি। আমরা বলেছি যে আমরা আপনাদের সমর্থনে আল্লাহর রহমতে সরকার গঠনে সক্ষম হলে দেশনেত্রী বেগম খালেদা জিয়া যতবার দেশ পরিচালনার সুযোগ পেয়েছিলেন, উনি চেষ্টা করেছিলেন, উনি ব্যবস্থাও নিয়েছিলেন এই দেশের নারীরা যাতে শিক্ষিত হতে পারে, এবং সেই জন্যই স্কুল পর্যায় থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত উনি নারীদের শিক্ষা ব্যবস্থা, মেয়েদের শিক্ষা ব্যবস্থা ফ্রি করেছিলেন। প্রিয় ভাই বোনেরা, সমগ্র বাংলাদেশে দেশনেত্রী খালেদা জিয়ার সেই পলিসির কারণে লক্ষ কোটি নারী আজ শিক্ষার আলোয় আলোকিত হয়েছে। কিন্তু এই নারীদেরকে আমরা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে গড়তে চাই। আজকে বাংলাদেশের টোটাল জনসংখ্যার অর্ধেক হচ্ছে নারী মা বোনেরা আমাদের। তাদেরকে যদি আমরা স্বাবলম্বী করে গড়ে তুলতে না পারি, আমরা যতই পরিকল্পনা গ্রহণ করি কেন না কেন, দেশকে সামনে দিকে নিয়ে যাওয়ার জন্য আমরা কোনো কিছুতেই সফল হতে পারবো না। প্রিয় ভাই বোনেরা, সেজন্যই আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি আপনাদের সমর্থনে আল্লাহর রহমতে বিএনপি আগামীতে সরকার গঠন করলে আমরা সারা দেশে প্রত্যেকটি গৃহিণীর কাছে, প্রত্যেকটি মায়ের কাছে আমরা
ফ্যামিলি কার্ড পৌঁছে দিতে চাই, যেই ফ্যামিলি কার্ডের মাধ্যমে যেই ফ্যামিলি শহর গ্রাম প্রত্যেকটি জায়গায় খেটে খাওয়া মানুষ যারা আছেন সেই নারীদের কাছে, সেই মাদের কাছে, সেই গৃহিণীদের কাছে আমরা এই ফ্যামিলি কার্ড পৌঁছে দিতে চাই এবং এই ফ্যামিলি কার্ডের মাধ্যমে আমরা তাদের কাছে সরকারের পক্ষ থেকে একটি নির্দিষ্ট পরিমাণ সহযোগিতা পৌঁছে দিতে চাই, যাতে করে ধীরে ধীরে আমাদের এই মা বোনেরা ধীরে ধীরে স্বাবলম্বী হয়ে উঠতে পারে। প্রিয় ভাই বোনেরা, আমরা একটু আগে আমি বলেছি যে আমাদের কৃষক যদি ভালো থাকে আমাদের দেশের মানুষ তাহলে ভালো থাকবে এবং সে কারণে আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি যে আমরা সরকার গঠনে ইনশাআল্লাহ আপনাদের রহমতে, আপনাদের দোয়া আল্লাহর রহমতে, আপনাদের সমর্থনে 12 তারিখে সরকার গঠনে আমরা সক্ষম হলে আমরা এই কৃষক ভাইদের পাশে দাঁড়াবো এবং মা বোনদের হাতে যেভাবে আমরা ফ্যামিলি কার্ড পৌঁছে দিব একইভাবে আমরা কৃষক ভাইদের কাছে কৃষি কার্ড নামে একটি কৃষক কার্ড পৌঁছে দিতে চাই, যার মাধ্যমে আমরা সরাসরি। মিরপুরে পল্লবীতে বক্তব্য রাখছিলেন তারেক রহমান, সরাসরি যুক্ত ছিলাম সেখানে। অন্য প্রসঙ্গ, বন্দর চেয়ারম্যানের প্রত্যাহার সহ 4 দফা দাবিতে চট্টগ্রাম বন্দরে ফের অনির্দিষ্টকালের ধর্মঘট চলছে। টানা কর্মবিরতির কারণে রমজানে ভোগ্যপণ্যের দাম নতুন করে বাড়তে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। বন্দর চেয়ারম্যানের অভিযোগ, বন্দরকে হাইজ্যাক করার চেষ্টা করছে কিছু বিপথগামী কর্মচারী। এদিকে নৌপরিবহন উপদেষ্টা জানিয়েছে, অন্তর্বর্তী সরকারের মেয়াদে চট্টগ্রাম বন্দরের সাথে ডিপি ওয়ার্ল্ডের চুক্তি হচ্ছে না। পরিস্থিতি খারাপ করার চেষ্টা করলে নেওয়া হবে ব্যবস্থা। গেল সপ্তাহের শনিবার থেকে চট্টগ্রাম বন্দরে শুরু হয় বিক্ষোভ, অবরোধ, কালো পতাকা মিছিল ও কর্মবিরতি। চলে টানা 6 দিন। গত শুক্র ও শনিবার কর্মসূচি শিথিল করার পর আবারও দেশের প্রধান সমুদ্র বন্দর ধাবিত অচলাবস্থার দিকে। শ্রমিক কর্মচারীদের ফের অনির্দিষ্টকালের কর্মবিরতির প্রভাব পড়েছে সরবরাহ ব্যবস্থায়। চট্টগ্রাম বন্দরের মানুষ ঐক্যবদ্ধ, আমাদের নেতৃত্বে কোনো অবস্থাতেই এই ফেসিবাদের উদ্দেশ্য সফল হতে দেবে না ইনশাআল্লাহ। ধর্মঘটের কারণে বন্দরের ভেতরে এবং আশপাশের ইয়ার্ডগুলোতে তৈরি হয়েছে তীব্র জ্বর। 59,000 টিউএস ধারণ ক্ষমতার বন্দরে জমেছে 41,000 টিউএস। বহির্নোঙরে পণ্য নিয়ে অবস্থান করছে প্রায় শতাধিক জাহাজ। ধর্মঘটে ব্যাহত হচ্ছে আমদানি রপ্তানি কার্যক্রম। এতে সময় মতো রপ্তানি না হলে আশঙ্কা রয়েছে পোশাকের ক্রয়াদেশ বাতিলের। বহির্বিশ্বে বাংলাদেশের ইমেজের যে ক্ষতি হয়েছে সেটার একটা বড় ধরনের সুদূর প্রসারী প্রভাব পড়বে বলে আমরা মনে করছি, যেটা আমাদের দেশের অর্থনীতিকে ধ্বংস করে দেবে। সেটাকে অবিলম্বেই সরকার উদ্যোগ নিয়ে সমাপ্ত করতে হবে। রবিবার দুপুরে সংবাদ সম্মেলনে বন্দর চেয়ারম্যান অভিযোগ করেন, বন্দরকে হাইজ্যাক করার চেষ্টা করছে কিছু বিপদগামী কর্মচারী। জানান, এনসিটি নিয়ে ডিপি ওয়ার্ল্ডের সাথে আলোচনা চলমান রয়েছে এবং চুক্তি হলে তা হবে দেশের স্বার্থ রক্ষা করেই। তো চুক্তি এখনো হয়ই নাই। একটা প্রিম্যাচুর একটা প্রসেস নিয়ে এইভাবে আগের থেকে একটা ভণ্ডুল করার আমার কাছে মনে হয় যে একটা অপপ্রচেষ্টা অথবা বাধাগ্রস্ত করা। জনগণের স্বার্থে, ভবিষ্যতের স্বার্থে এবং বন্দরের স্বার্থে এইটা যেটা করার সেইটাই হবে। এখন কখন শেষ হবে, কবে হবে, এইটা ওই প্রসেসটা শেষ হওয়ার পরেই চুক্তি হবে। এদিকে নির্বাচনে বিঘ্ন ঘটাতেই বন্দরে আন্দোলন করা হচ্ছে বলে অভিযোগ নৌ পরিবহন উপদেষ্টার। যারা বন্দর বন্ধ করে পরিস্থিতি খারাপ করার চেষ্টা করছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন তিনি। চিঠি ডিপি ওয়ার্ল্ড প্রধান উপদেষ্টাকে দিয়েছেন, যে মেসেজটা আমি পেয়েছি, যে তারা আরো সময় চায়, যেহেতু আমরা যেভাবে যেই জায়গায় আছি সেই জায়গায় আসতে তাদের আরো সময় প্রয়োজন। দেয়ারফর এই নেগোসিয়েশন চলবে, ইভেন ইলেকশনের পরেও চলবে, এটা যদি প্রয়োজন হয়। রমজানের আগ মুহূর্তে বন্দরে অতিরিক্ত খরচ যোগ হলে তা ভোক্তাদের চাপে ফেলবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। চট্টগ্রাম বন্দরকে বলা হয় দেশের অর্থনীতির সমৃদ্ধির স্বর্ণদ্বার। এই বন্দরকে ঘিরে যখন নানামুখী সমস্যার সৃষ্টি হয় তখন শঙ্কিত হয়ে পড়েন আমদানি ও রপ্তানিকারকরা। দ্রুত এই সমস্যার সমাধান না হলে থমকে যেতে পারে দেশের অর্থনীতির এই লাইফলাইন। মাসুদুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম। চট্টগ্রামের শেষ মুহূর্তে জমে উঠেছে নির্বাচনী প্রচারণা। নগরের পাশাপাশি উপজেলার আসনেও বিরামহীন প্রচারণায় প্রার্থীরা। চট্টগ্রামের চন্দনাইশে প্রচারণা চালিয়েছেন 11 দলীয় জোটের প্রার্থী অধ্যাপক ওমর ফারুক। ছাতা প্রতীকে তিনি যাচ্ছেন ভোটারদের দুয়ারে দুয়ারে। এলডিপি সভাপতি কর্নেল অলি আহমেদও যোগ দিচ্ছেন ছেলের প্রচারণায়। অন্যদিকে রাঙ্গুনিয়ায় দুপুরে গণসংযোগ ও পথসভা করেন মোমবাতি প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট ইকবাল হাসান। এ সময় তিনি কর্মসংস্থান সৃষ্টি, কর্ণফুলী নদীতে অবৈধ বালু উত্তোলন বন্ধ, সন্ত্রাস ও মাদকমুক্ত এলাকাসহ 13 দফা কর্মপরিকল্পনা ঘোষণা করেন।
রাঙামাটির দুর্গম এলাকায় নেটওয়ার্ক ও বিদ্যুৎবিহীন কেন্দ্রগুলোতে সবসময় বাড়তি নজরদারিতে রাখতে হবে প্রশাসনকে। এসব কেন্দ্রে নিরাপত্তা সহ নির্বাচন সুষ্ঠু করতে নানা উদ্যোগ নিয়েছে প্রশাসন। ভোটারদের দাবি, কোনো বিলম্ব না করে যত দ্রুত সম্ভব ফলাফল প্রকাশের। পাহাড়ি জেলা রাঙামাটিতে অনেক দুর্গম এলাকায় রয়েছে ভোট কেন্দ্র। এসব এলাকার অনেক কেন্দ্রেই নেই বিদ্যুৎ, নেই নেটওয়ার্ক। এবার 10 উপজেলার 161টি ভোট কেন্দ্রে নেই নেটওয়ার্ক, 36টি ভোট কেন্দ্রে নেই বিদ্যুৎ। তবে প্রশাসন চাইছে সোলার কিংবা জেনারেটরের মাধ্যমে বিদ্যুৎ সরবরাহ করে সিসিটিভি স্থাপন করতে। এসব কেন্দ্রে নিরাপত্তা, সুষ্ঠু ভোট ও ভোটের ফলাফল নিয়ে বরাবরই দুশ্চিন্তায় থাকতে হয় প্রশাসন সহ প্রার্থীদের। এসব কেন্দ্রের ফলাফল নিরাপত্তা বাহিনীর ওয়্যারলেস সিস্টেম ব্যবহার করে দ্রুত প্রকাশের কথাও বলছে কেউ কেউ। বিভিন্ন সংস্থার ওয়্যারলেস আছে, ওয়্যারলেস মেসেজ দিয়ে হলেও প্রাপ্ত ভোটের হিসাবটা যেন সরবরাহ করা হয়, ওখানে যাতে নিরাপত্তা জোরদার করা হয় এবং সম্ভব হলে সেখানে সোলার সিস্টেম যাতে তারা করতে পারে। দুর্গমতার কারণে সেখানে নিরাপত্তার তো অবশ্যই প্রয়োজন, নিরাপত্তা জোরদার করা প্রয়োজন, যাতে কোনোভাবেই ভোট কেন্দ্রে গোলযোগ বা কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে। নির্বাচন সুষ্ঠু করতে সিসিটিভি ক্যামেরা স্থাপন ও দ্রুত ফলাফল প্রকাশে নানা পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানান রিটার্নিং কর্মকর্তা। কেন্দ্রের তথ্যগুলো আনা বা তাদের সাথে কমিউনিকেশন করাটা একটু চ্যালেঞ্জ, তো সেটা সমাধান করার জন্য ইতিমধ্যে ওয়্যারলেস সিস্টেমটা সেটা আমরা ব্যবহার করব। টিভি ক্যামেরা স্থাপনের বিষয়ে আলোচনা হয়েছে এবার নির্বাচনে, সেই বিষয়গুলো বরাদ্দ পেয়েছে এবং উপজেলা নির্বাহী অফিসাররা কাজ করে যাচ্ছে যে কিভাবে সেন্টারটিকে সিসিটিভি ক্যামেরা আনা যায়। জেলার ভোট কেন্দ্রগুলোতে সিসিটিভি স্থাপনের জন্য 56,41,600 টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। সৈকত রঞ্জন চৌধুরী, ডিভিসি নিউজ, রাঙামাটি। কক্সবাজারের উখিয়া ক্যাম্পের বাইরে অবৈধভাবে বাস করা রোহিঙ্গাদের আটকে অভিযান শুরু করেছে যৌথ বাহিনী। এই অভিযানে অন্তত 1000 রোহিঙ্গাকে আটক করা হয়েছে। এ সময় পাহাড় ও বন কেটে ঘর বানিয়ে ভাড়া দেওয়ার দায়ে আটক করা হয়েছে 10 জনকে। জাতীয় সংসদ নির্বাচন সহিংসতা মুক্ত ও নির্বিঘ্ন করতে মাঠ পর্যায়ে সেনাবাহিনীর নেতৃত্বে সক্রিয় রয়েছে যৌথ বাহিনীর সদস্যরা। এর অংশ হিসেবে রবিবার ভোরে কক্সবাজারের উখিয়া উপজেলার বালুখালী সহ আশপাশের এলাকায় অভিযান চালিয়ে ক্যাম্পের বাইরে বসবাসকারী অন্তত 1000 রোহিঙ্গাকে আটক করা হয়। তাদের ঠিকানা বিভিন্ন ক্যাম্পে হলেও থাকতেন ক্যাম্পের বাইরে, কেউ ঘর ভাড়া নিয়ে, আবার কেউ পাহাড় কেটে বসতি স্থাপন করে। অন্যদিকে রোহিঙ্গারা বলছেন ক্যাম্পে তারা নিবন্ধন করার সুযোগ পেলেও ঘর পাননি। বাড়ি নাই আর বাড়া বাসা থাকি ফ্যামিলি তারা তো 5জন 6জন আছে, আড়াই 6জন আছে, তাই এবার কোনো ব্যবস্থা নাই। মানবিক কারণে তাদেরকে থাকতে দিয়েছিলেন বলে দাবি ভাড়া দেয়া বাড়ির মালিকদের। আমার কাছে 8 ছিল, 8 ঘরের ভিতরে এরা 1500 টাকা করে ভাড়া দেয়। আমার 2 মাস হয়েছে মাত্র, নতুন দিছি দেরি। মুরগি হামার ছিল, ওই হামার আমি আশ্রয় দিলাম। 500 টাকা দিয়ে থাকবো, আমাকে বের করে দিও না। নিবন্ধন কার্ড আছে যাদের, তাদেরকে ক্যাম্পে ফেরত পাঠানো হয়েছে। স্থানীয় জনগণ যারা রোহিঙ্গাদেরকে ভাড়া দিচ্ছেন বা তাদের এই বাইরে আসাটাকে উৎসাহিত করছেন, তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিচ্ছি যাতে করে তারা ভবিষ্যতে কর্মকাণ্ড থেকে বিরত থাকে। ক্যাম্পের বাইরে রোহিঙ্গাদের অবাধ চলাচল ও বসবাস রোধে নিয়মিত অভিযান চলবে বলে জানিয়েছে প্রশাসন। ডিবিসি নিউজ ডেস্ক। পার্বত্য জেলার রাঙামাটিতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা হয়েছে। সকালে রাঙামাটি জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন রাঙামাটি জেলা প্রশাসক নাজমা আশরাফি। সভায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে সম্ভাব্য ঝুঁকি, নিরাপত্তা ব্যবস্থা, ভোট কেন্দ্রের নিরাপত্তা, প্রার্থীদের প্রচার কার্যক্রম, যানবাহন চলাচল, অবৈধ অস্ত্র ও সন্ত্রাসী তৎপরতা রোধ সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়। জেলা প্রশাসক জানান, নির্বাচন ও গণভোট অবাধ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ করতে প্রশাসন সর্বোচ্চ সতর্কতা ও প্রস্তুতি নিয়েছে। পুলিশ সুপার জানান, নির্বাচনকালীন যে কোনো বিশৃঙ্খলা, গুজব, সহিংসতা কিংবা আইন বিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের নিয়ে কক্সবাজারে নির্বাচনী প্রস্তুতিমূলক সমাবেশ হয়েছে। সকালে শহরের বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামে এই সমাবেশ হয়। নির্বাচনী দায়িত্ব পালন সংক্রান্ত নির্দেশনা দেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর প্রধান মেজর জেনারেল আব্দুল মোতালেব সাজ্জাদ মাহমুদ। কক্সবাজারের 4টি আসনে যেসব আনসার, ভিডিপি ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্য দায়িত্ব পালন করবেন, তারা উপস্থিত ছিলেন এই সমাবেশে।
অনুযায়ী আমাদেরকে চট্টগ্রামের মিরসরাইয়ে একটি চলন্ত কাভার্ড ভ্যানে আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুনে কেউ হতাহত না হলেও কাভার্ড ভ্যানে থাকা মালামালের প্রায় অর্ধেকই পুড়ে ছাই হয়ে গেছে। প্রত্যক্ষদর্শীরা জানান কাভার্ড ভ্যানটি চট্টগ্রাম বন্দর থেকে নারায়ণগঞ্জে যাচ্ছিল। সকাল 6টার দিকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের বাড়িয়ারহাট পৌর বাজার এলাকায় পৌঁছানোর পর হঠাৎ আগুন ধরে যায়। চালক দ্রুত গাড়ি থেকে নেমে প্রাণে রক্ষা পান। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা প্রায় 2 ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আনে।